আসসালামু আলাইকুম। এখন আমরা এনডিসি ২৫ ব্যাচের ৩ নম্বর রাউন্ডে আসা নিউটনিয়ান মেকানিক্সের কোয়েশ্চেনটার ৪ নাম্বার অর্থাৎ ঘ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। দেখো ঘ নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে আমাদের? যে হচ্ছে প্রথম ক্ষেত্রে উল্লেখিত ব্যবস্থাটিকে সিডি অক্ষের সাপেক্ষে উদ্দীপকে উল্লেখিত কৌণিক বেগে ঘোরানো হলে দণ্ডটি অক্ষত থাকবে কিনা? আচ্ছা উদ্দীপকটা আমি একবার বলে দিই। দেখো উদ্দীপকটার চিত্রের দিকে তাকাইলে কি দেখা যায়? দেখো M1 আর M2 দুইটা বস্তু আছে। দুইটা বস্তুর ভরই ১ কেজি করে। আর প্রথমে আমাদের যে একটা দণ্ড ছিল, দুইটা M1 M2 যে দণ্ড দ্বারা কানেক্টেড ভরহীন ছিল। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছিলাম যে এই দণ্ডটা হচ্ছে ২ কেজি একটা দণ্ড দ্বারা রিপ্লেস করে দিয়েছিলাম। ঠিক আছে? এটা হচ্ছে উদ্দীপক। আর উদ্দীপকে আরেকটা ইনফরমেশন দেয়া আছে যে আমাদের যে ভরহীন, প্রথম ক্ষেত্রে যখন ভরহীন দণ্ড ছিল, ওই দণ্ডটা ৪০০ নিউটন টান সহ্য করতে পারে। আচ্ছা ঠিক আছে, উদ্দীপকে এটাই বলা আছে। এখন আমাদের কোশ্চেনে জানতে চাইছে যে আমি যে প্রথম ক্ষেত্রে যখন ভরহীন দণ্ড ছিল, তখন যদি আমি এই সিস্টেমটাকে M1 ভরহীন দণ্ড আর M2 নিয়ে যে সিস্টেম, এই সিস্টেমটাকে যদি সিডি অক্ষের সাপেক্ষে ঘুরাই, তাইলে কি আমাদের যে দণ্ডটা কি অক্ষত থাকবে কিনা? অর্থাৎ আমাদের দণ্ডটা কি ভেঙে যাবে কিনা বা হচ্ছে সঠিক থাকবে কিনা জানতে চাইছি। এখন দণ্ড অক্ষত থাকবে কিনা কিভাবে বুঝবো? দেখো আমাদের তো একটা ইনফরমেশন দেয়া আছে যে দণ্ডটি সর্বোচ্চ ৪০০ নিউটন টান বল নিতে পারে। তার মানে কি দণ্ডটার যে সৃষ্ট টান ওইটা যদি ৪০০ নিউটনের কম হয়, তাহলে হচ্ছে দণ্ডটা অক্ষত থাকবে, অথবা সর্বোচ্চ ৪০০ নিউটন হলে অক্ষত থাকবে। এখন ৪০০ নিউটনের বেশি যদি টান সৃষ্টি হয়ে যায়, তখন তার দণ্ড অক্ষত থাকতে পারবে না। তখন হচ্ছে হাওয়াতে বিকৃত হয়ে যাবে, ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে যে দণ্ডের আসলে কত টান সৃষ্টি হচ্ছে। আচ্ছা প্রথম বুঝতে হবে যে টান কেন সৃষ্টি হবে। দেখো আমাদের সিস্টেম আছে একটা, আমি যদি সিস্টেমটা এখানে একটু আঁকি, নিচে একটু সুন্দর মতো আঁকলে দেখো আমাদের একটা ভর আছে এইদিকে, একটা দণ্ড আছে, আরেকটা ভর আছে। আর এদিকে একটা মাঝামাঝি একটা অক্ষ আছে আমাদের। এটা হচ্ছে আমাদের সিডি অক্ষ। এখন আমাদের কাছে M1 বস্তু, এইটা হচ্ছে আমাদের M2 বস্তু। এখন দেখো আমি এই সিডি অক্ষের সাপেক্ষে এই সিস্টেমটাকে ঘুরাচ্ছি। এখন তার মানে কি এটা একটা সার্কুলার মোশনে অথবা বৃত্তাকার পথে ঘুরতেছে। কারণ বৃত্তাকার পথে ঘোরার জন্য যেকোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার জন্য তাকে কেন্দ্রমুখী বল লাগবে। কেন লাগবে? কারণ সে যদি কেন্দ্রমুখী বল না থাকে তাহলে তো বস্তু বৃত্তাকার পথে না ঘুরে একটা মানে স্পর্শক বরাবর ছিটকে চলে যায়। তার মানে এই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে এটা হচ্ছে এভাবে ঘুরতেছে। বৃত্তাকার পথে ঘোরার জন্য অবশ্যই একটা কেন্দ্রমুখী বল লাগবে। এখন কেন্দ্রমুখী বল যে লাগতেছে ওটা তো কারো না কারোকে দিতে হবে, সাপ্লাই করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে বুদ্ধিপথের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা কে সাপ্লাই করতেছে বা কোথা থেকে আসতেছে? দেখো যে এইখানে কেন্দ্রমুখী বলের সাপ্লাইয়ার হচ্ছে আমাদের যে দণ্ডের টান বল। ঠিক আছে? কেন্দ্রমুখী বল দিচ্ছে কে? টান। এই যে দণ্ডটা হচ্ছে তুমি একটু চিন্তা করলেই বুঝবা। দেখো এখানে একটা দণ্ড আছে। এই বস্তুটা হচ্ছে ঘুরতেছে। তাহলে বস্তু যখন ঘুরবে তখন তো কেন্দ্রমুখী বল লাগবে ঘোরার জন্য। তো ওইটা কেন্দ্রমুখী বলটা দিচ্ছে কে? এই যে এই পার্টটুক দণ্ডের এই পার্টটুক হচ্ছে এই M2 ভরকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল দিচ্ছে। আর দণ্ডের এই পার্টটুক হচ্ছে আমাদের M1 ভরকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল দিচ্ছে। দেখো এখন আমরা কি বলতে পারি যে এমন ভরটা ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বল দরকার ওইটা কে দিবে? ওইটা হচ্ছে আমাদের বাম পাশের দণ্ডের বাম পাশের অংশটুকু টান বল অর্থাৎ T1 দিবে। সেম ভাবে M2 ভর ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বল দরকার ওইটা দিবে দণ্ডের ডান পাশের অংশটুকুর যে টান বল অর্থাৎ T2 দিবে। এখন আমি চাইলে উল্টাভাবে বলতে পারি যে বাম পাশে যে T1 পরিমাণ টান বল সৃষ্টি হবে ওইটা হচ্ছে আমাদের M1 এর যে কেন্দ্রমুখী বল ওইটার সমান। সেম ভাবে ডান পাশে যে T2 টান বল সৃষ্টি হবে ওটা M2 এর কেন্দ্রমুখী বলের সমান। ঠিক আছে? এখন আমাদের এই T1 T2 আমাদের বের করা লাগবে। এটা কি বললাম? যে T1 এর যে ভ্যালু ওটা হচ্ছে M1 এর কেন্দ্রমুখী বলের সমান, আর T2 এর ভ্যালু হচ্ছে M2 এর কেন্দ্রমুখী বলের সমান। আচ্ছা এখন আমরা দেখব যে কিভাবে T1 আর T2 বের করা লাগবে। এখন ধরো প্রথম আমরা কি করব? যে T1 বের করব। T1 কত এটা বের করব। মানে T1 কেমনে বের করা যায়? T1 তো জানি স্যার M1 এর জন্য কেন্দ্রমুখী বল যেটা ওইটা। তাহলে আমরা কি বলতে পারি যে Fc M1 কেন্দ্রমুখী বল। আর Fc মানে কি? Fc মানে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স অথবা কেন্দ্রমুখী বল। হচ্ছে M1 এর জন্য Fc M1। তাহলে M1 এর যেটা যে কেন্দ্রমুখী বল ওইটা T1 এর সমান হবে। আর আমরা কোন বস্তুর কেন্দ্রমুখী বল কেমনে বের করি? ওইটা বের করে হচ্ছে কি হবে যে M ওমেগা স্কয়ার R হিসাবে। তাহলে M ওমেগা স্কয়ার
আর প্রথম M1 বস্তুর জন্য হচ্ছে ভর M1 হবে, আর হচ্ছে আমাদের R1 হবে। তাহলে M1 বা প্রথম বস্তুর যে ভর ওইটা আমাদের কত দেখছিলাম 1 কেজি, ওমেগা কত দেখছি, ওমেগা হচ্ছে আমাদের 10 স্কয়ার ইনটু আমাদের R1 বা হচ্ছে অক্ষ থেকে এমন বস্তু দূরত্ব কথা হবে, এটা একটু দেখি। দেখো আমাদের যে সিডি অক্ষটা আছে ওইটা হচ্ছে আমাদের এবি থেকে 2 মিটার দূরে আছে। আমরা জানি কি এবি থেকে M1 এর দূরত্ব হচ্ছে আমাদের 3 মিটার। এখন এই এবি থেকে সিডি যদি 2 মিটার হয় তাহলে হচ্ছে সিডি থেকে যে M1 হবে এটা কত মিটার হবে? এইটা আমাদের হবে হচ্ছে 1 মিটার। এটা হবে আমাদের 1 মিটার। তাহলে সিডি থেকে M1 এর দূরত্ব আমরা কত পেলাম? 1 মিটার। সেম ভাবে দেখো আমাদের আগে এবি থেকে M2 এর দূরত্ব ছিল 3 মিটার, আর তাহলে সিডি থেকে এবি দূরত্ব 2 মিটার, তাহলে টোটাল সিডি থেকে M2 এর দূরত্ব কত হয়ে গেল? 2 + 3 মানে 5 মিটার। তাহলে সিডি অক্ষ থেকে M2 এর দূরত্ব হবে আমাদের 5 মিটার। তাহলে আমরা এখন দেখো R1 মানে হচ্ছে অক্ষ থেকে M1 এর দূরত্ব দেখলাম হচ্ছে 1 মিটার, তাহলে 1 যদি বসাই দিই তাহলে আমাদের আসবে 100 নিউটন। তাহলে T1 বা বাম পাশের অংশটুকু, দণ্ডের বাম পাশের অংশটুকুর যে টান বল এটা পেলাম 100 নিউটন। সেম ভাবে আমরা এখন হচ্ছে কি করব, ডান পাশের অংশটুকু বের করব। তাহলে ওটা যদি T2 হয়, T2 কার সমান হবে? M2 এর জন্য সৃষ্ট কেন্দ্রমুখী বলের সমান হবে। তাহলে FC M2, তাহলে ওইটা কেটে হবে যে M2 ওমেগা স্কয়ার R2। এখন M2 বা দ্বিতীয় বস্তুর ভর আমাদের 1 কেজি, ওমেগা আমাদের 10 স্কয়ার, কারণ দুইটা ভরই M1 আর M2 দুইটাই হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরতেছে। আর আমাদের যে R2 মানে অক্ষ থেকে M2 এর দূরত্ব এটা দেখলাম আমরা 5 মিটার। তাহলে 5 যদি বসাই তাহলে আমাদের আসবে কত? 100 স্কয়ার, 10 স্কয়ার হচ্ছে 100, 100 ইনটু 5 মানে 500, 500 নিউটন। তাহলে আমরা দেখো T1 যে টান বল মানে বাম পাশের অংশটুকু টান বল পাইলাম 100 নিউটন, আর ডান পাশের অংশটুকু টান বল পাইলাম 500 নিউটন। এখন আমাদের কিন্তু প্রশ্নে একটা কথা বলা ছিল কি, যে আমাদের যে দণ্ডটা আছে বরহীন দণ্ডটা সর্বোচ্চ 400 নিউটন নিতে পারবে, কিন্তু এখানে দেখলাম যে T2 যেটা আছে, আমাদের T2 যে বল আছে T2 হচ্ছে আমাদের 400 থেকে বেশি, কিন্তু আমাদের T1 কি, T1 হচ্ছে 400 থেকে কম, মানে 100 নিউটন যেহেতু তাহলে 400 থেকে কম। তাহলে যেহেতু T1 100 নিউটন বা 400 থেকে কম, তাহলে T1 এর কোনো প্রবলেম নাই, এটা অক্ষত থাকবে। মানে এই দণ্ডের এই বাম পাশটুকু অক্ষত থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু ডান পাশে যে T2 সৃষ্টি হচ্ছে বা টান বল সৃষ্টি হচ্ছে ওটা থেকে 400 থেকে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু 400 থেকে বেশি হয়ে যাচ্ছে তার মানে তো এটা অক্ষত থাকতে পারবে না। তার মানে আমি ওভারঅল বলতে পারি যে দণ্ডটা আসলে অক্ষত থাকবে না, ডান পাশের অংশটুকু ভেঙে বা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অক্ষত থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার রিভিউ করে যে কোশ্চেনটার মধ্যে আমরা কি কি করলাম। প্রথম থেকে বলি যে আমাদের কোশ্চেনে কি বলা ছিল। কোশ্চেনে বলা ছিল হচ্ছে আমাদের M1 M2 দুইটা বস্তু আছে, একটা বরহীন দণ্ড দ্বারা কানেক্টেড আর সিডি অক্ষ হিসেবে ঘুরাচ্ছি। কারণ যদি ঘুরাই তাহলে হচ্ছে আমাদের দণ্ডটা যারা কানেক্টেড অরহীন দণ্ড ওইটাকে আসলে অক্ষত থাকবে এটা জানতে চাইছে, আর আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে ওইটা হচ্ছে দণ্ডটা সর্বোচ্চ 400 নিউটন বল সহ্য করতে পারে। তাহলে আমাদের এখন টান বল বের করতে হবে। তাহলে আমাদের এই যে T1 বাম পাশের T1 কত হবে, যে M1 এর জন্য কেন্দ্রমুখী বলের সমান হবে, আর T2 M2 এর জন্য কেন্দ্রমুখী বলের সমান হবে। তাহলে আমরা T1 বের করলাম, M1 এর কেন্দ্রমুখী বল ডাস্ট আছে 100 নিউটন, T2 কি হবে M2 এর কেন্দ্রমুখী বল যেটা হচ্ছে 500 নিউটন। এখন 100 নিউটন যেটা ওটা তো 400 থেকে কম, তার মানে এখানে T1 এর কোনো সমস্যা নেই, বাম পাশের অংশটুকু অক্ষত থাকবে। ঠিক আছে, কিন্তু আমাদের দেখো ডান পাশে যে T2 সৃষ্টি হয়েছে ওটা হচ্ছে 500 নিউটন, তার মানে এটা হচ্ছে 400 থেকে বেশি হয়ে গেছে। 400 থেকে বেশি হলে ওটা তার অক্ষত থাকবে না। তার মানে আমাদের কোশ্চেনে ছিল যে দণ্ডটা আসলে ওভারঅলি অক্ষত থাকবে কিনা, এখন আমি বলতে পারি দণ্ডটা আসলে অক্ষত থাকবে না।